ঘরটা ভিতর থেকে লক ছিল, কিন্তু ভিতরে যে ছিল সে কারো নাম নিচ্ছিল, ডন। আমার সাথে খেলবে? আপনাদের সকলকে আমার এই প্যারানর্মাল দুনিয়ায় স্বাগতম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাতে চলেছি এক সত্য ঘটনা, এমন একটি ঘটনা যা ঘটেছিল 1935 সালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির একটি হোটেল কক্ষে। নাম রুম 1046। শুনতে সাধারণ লাগলেও এর মধ্যে লুকিয়ে আছে এমন এক রহস্য যার জট আজও কেউ পুরোপুরি খুলে ফেলতে পারেনি। কেউ বলে এটা ছিল ঠান্ডা মাথার খুন, কেউ আবার বলে ডন কখনো নাম নয় বরং ছিল একটা ছায়া। সতর্ক করে দিচ্ছি, এই গল্পে কোনো ভূতের চিৎকার নেই, কিন্তু এখানে যা আছে তা হলো নিস্তব্ধ ঘরে ছায়ার মতো ফিরে আসা অজানা ভয়। চলুন শুরু করা যাক। আমি এখনো হোটেলটির সেই করিডরটা মনে করতে পারি। ধূসর কার্পেট, হলুদ আলো, আর সেই রুম 1046। প্রায় 93 বছর হয়ে গেছে, কিন্তু আমি এখনো মাঝরাতে ঘুম ভেঙে দেখি রুমের দরজা একটু ফাঁকা, ভেতরটা অন্ধকার, কিন্তু কার যেন নিঃশ্বাস শোনা যায়। আমার নাম বলা নিষ্প্রয়োজন, আমি তখন কানসাস সিটি পুলিশের অপরাধ তদন্ত শাখায় যুক্ত ছিলাম না। তবে যেই মানুষটা ছিল তার ব্যক্তিগত ডায়েরি আমি পেয়েছিলাম 1978 সালে এক পুরনো বইয়ের বাক্সের ভেতর। ডায়েরিটা খুলেই থেমে গিয়েছিলাম। প্রথম পাতায় লেখা ছিল, সব মৃত্যু থেমে যায় না, কিছু রুম আজও কথা বলে, দরজা যদি ভেতর থেকে লক থাকে, খুনটা কে করল? আমি যা পড়েছিলাম সেটা কোনো গল্প নয়, সেটা ছিল একটা খুনের পূর্ণ বিবরণ, একটা নামহীন ছেলেকে নিয়ে যাকে কেউ চেনে না, যে নিজেই নিজের নাম মিথ্যে বলেছিল, আর যার রক্তে ভিজে গিয়েছিল একটা হোটেল রুমের মেঝে, বালিশ আর দেয়াল। সেই সময়কার ঘটনাগুলো যতটুকু পাওয়া যায় তার ভিত্তিতেই আমি এই রেকর্ড তৈরি করেছি। আর আমি যা বলছি তা সবই তাদের চোখ দিয়ে দেখা, যারা তখন হোটেল প্রেসিডেন্টে ছিলেন। কিছু নাম আমরা পরিবর্তন করেছি, কারণ অনেকে আর বেঁচে নেই, আর যারা বেঁচে আছেন তারা চায় না তাদের নাম এসব কিছুর সঙ্গে জড়িত থাকুক। তবে একজন আছে, তার নাম আমরা ধরে নিচ্ছি রোল্যান্ড। তার সত্যিকারের নামটা কেউ জানত না। 1935 সালের 2রা জানুয়ারি সকাল 10:45, এক যুবক হোটেল প্রেসিডেন্টের দরজায় ঢোকে। সে পরিষ্কার পরিচ্ছন্ন, সুদর্শন, কিন্তু চোখে গভীর ক্লান্তি। হোটেল রেজিস্টারে সে নাম লেখে রোল্যান্ড টি ওভেন, ঠিকানা দেয় লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। কিন্তু অনেক বছর পর জানা যায় এই ঠিকানা ভুয়ো, এই নামে কোনো ব্যক্তির অস্তিত্ব কোথাও নেই। হোটেল স্টাফরা তার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে, সে যেন কাউকে এড়িয়ে চলছে, বারবার পেছনে তাকায়, ঘাড় গুজে কথা বলে। তার হাতে কেবল একটি সুটকেস ছিল, যার ভেতরে পাওয়া গেছিল একটি টুথব্রাশ, একটি চিরুনি এবং এক জোড়ো রেজার। রোল্যান্ড নিজের জন্য চেয়েছিল সস্তা একটা ঘর, তাকে দেওয়া হয়েছিল রুম 1046। কিন্তু হোটেলের অন্যান্য ঘর থেকে এই রুমটি আলাদা হয়ে ওঠে খুব দ্রুত, কারণ রোল্যান্ড আলো জ্বালাতো না, পর্দা সব সময় টানা থাকত, আর দরজা বন্ধ সব সময় ভেতর থেকে। হাউসকিপার মেরি ছদ্মনাম জানায়, সেই রুম পরিষ্কার করতে গেলেই সে বলতো, ডন আসবে, আপনি শুধু বিছানাটা ঠিক করে দিন আর আলো নিভিয়ে দিন। ডন কে? এই প্রশ্নটি আজও উত্তর হয়নি। রুম 1046-এ ঢোকা এক হোটেল বয় জানায়, ওর মুখে কাঁচা ভয়। আমি কথা বললাম, সে কিচ্ছু বলল না, শুধু তাকিয়ে রইল। টেবিলে ফোনটা পড়েছিল রিসিভার ছাড়া। আমি সেট করে চলে এলাম, মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। পরদিন সকালে
ফোন আবার ঝুলে থাকে। রোল্যান্ডের রুম থেকে কোনো সাড়া নেই। দরজায় ঠেলা দিলে এক হালকা আওয়াজ আসে ভেতর থেকে, আমি ঠিক আছি, দরজা বন্ধ করে দিন। তখনও কেউ জানতো না মাত্র কয়েক ঘন্টা পরেই রুম 1046-এর ভেতর পাওয়া যাবে একজন যুবকের রক্তাক্ত দেহ, যার বুক ছেঁড়া, মাথা খেতলানো, গলায় দাগ, আর মুখে থাকবে শেষ বাক্য, আমি পড়ে গিয়েছিলাম। রোল্যান্ড প্রেসিডেন্ট হোটেলে চেক ইন করার 24 ঘন্টা কাটিয়ে দিয়েছেন। হোটেল স্টাফরা কেউ তাকে বাইরে যেতে দেখেনি, তবে ভেতর থেকে ফোন কল গেছে বেশ কয়েকবার। হাউসকিপিং স্টাফরা লক্ষ্য করেছেন রুম 1046-এর দরজা বেশিরভাগ সময় বন্ধ এবং ভিতরের আলো সবসময় নিভে। ক্লিনিং করতে গিয়ে মেয়েড জেনি স্যামসন, ছদ্মনাম, প্রথম অদ্ভুত কিছু বুঝতে পারেন। প্রতিদিন সকালে পরিষ্কারের সময় দরজা খুলে তিনি বলতেন, গুড মর্নিং হাউসকিপিং। অন্য ঘর থেকে সাধারণত কেউ না থাকলেও সাড়া আসত, কিন্তু রুম 1046 থেকে আসত এক অদ্ভুত প্রতিক্রিয়া। রোল্যান্ড বলতেন, আপনি কাজ করুন, কিন্তু দয়া করে আলো জ্বালাবেন না। ঘরের পর্দা টানা থাকত। জেনি আলো ছাড়া কাজ করতেন, অন্ধকারে হাতরে বিছানা গুছাতেন, টাওয়াল রাখতেন। তবে অদ্ভুত ছিল আরেকটি ব্যাপার। কিছুদিন পর তিনি বুঝতে পারেন রোল্যান্ড একা নন। তৃতীয় দিনের মাথায় যখন জেনি একা ঘর পরিষ্কার করছিলেন, রোল্যান্ড তখন বাথরুমে ছিলেন বলে মনে হয়েছিল। হঠাৎ ঘরের কোণার দিক থেকে ভেসে আসে একটা চাপা কণ্ঠ, সোজাসুজি নয়, যেন ফিসফিস করে বলা হচ্ছে কারো নাম, ডন, প্লিজ ডোন্ট। জেনি থেমে যান। তিনি চারপাশে তাকান, কিন্তু কেউ নেই। তারপর বাথরুমের দরজা খুলে রোল্যান্ড বেরিয়ে আসেন, একদম চুপচাপ। তিনি বলেন, আমি একা কথা বলছিলাম, চিন্তার কিছু নেই। কিন্তু কণ্ঠ দুই ছিল। পরদিন রাতে হোটেল ম্যানেজার ও একজন বেলবয় ঘুরে ঘুরে সব ফ্লোর চেক করছিলেন। রুম 1046-এর সামনে দিয়ে যেতে যেতে তারা থেমে যান। ঘরের ভেতর থেকে একটা ধাতব কিছু পড়ার শব্দ আসে। তারা নক করেন। কয়েক সেকেন্ড পরে ভেতর থেকে খুব আস্তে কেউ বলে, আই এম দ্রাইন, ডোন্ট কাম ইন। ঘরের আলো তখনও নেভানো। কেউ বাইরে বের হয় না, সারা রাতও না। পরদিন সকালে হোটেল লজ রুমে একটা ছোট্ট মেমো তৈরি হয়। রুম 1046, গেস্ট অ্যাপিয়ার্স ডিস্টার্বড, মে বি মেন্টালি আনস্টেবল অর নট অ্যালোন, সাজেস্ট ম্যানেজমেন্ট রিভিউ। হোটেল স্টাফরা বুঝে গিয়েছিল এই রুমে কেবল একজন অতিথি নেই, আর এই ডন নামটা, যেটা কেউ কোনো চেক ইন ফর্মে লেখেনি, তাকে যেন ঘরের প্রতিটি কোণে কেউ না কেউ শব্দহীনভাবে ছুঁয়ে যাচ্ছে। 1935 সালের 4 জানুয়ারি সকাল 7:10 হোটেল প্রেসিডেন্টের ফোন অপারেটর এলেনা লক্ষ্য করেন রুম 1046-এর ফোন লাইন আবার খোলা রয়ে গেছে। রিসিভার তোলা, কিন্তু হুকে রাখা হয়নি। এটা আগেও ঘটেছে, কিন্তু আজ তার বুকের ভেতর একটা অস্বস্তি কাজ করছিল। ম্যানেজার নির্দেশ দেন বেল বয় চার্লস ব্লককে পাঠাতে। চার্লস 10 তলায় গিয়ে রুম 1046-এর দরজায় কড়া নাড়েন। প্রথমে সাড়া নেই। দ্বিতীয়বার টোকা দেওয়ার পর দরজার ভেতর থেকে আসে এক গলা, গভীর, ম্রিয়মান, ভানা। হ্যাঁ। চার্লস বলেন, স্যার, ফোন হুকে দিন প্লিজ। ভেতর থেকে শুধু এক শব্দ আসে, আমি ঠিক আছি। চার্লস শুনতে পান কিছু ভারী শব্দ, মনে হয় কিছু পড়ে গেল। কিন্তু রোল্যান্ড দরজা খুলে না, সে ফিরে আসে। সকাল 8:30। ফোন এখনও একইভাবে ঝুলে আছে। এবার একাধিকবার দরজায় কড়া নাড়ার পরেও কোনো জবাব আসে না। ম্যানেজার নির্দেশ দেন, রুম খুলতে হবে। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকেন চার্লস ব্লক। দরজাটা এক ধাক্কায় পুরোপুরি খুলে যায় না, মনে হয় ভেতরে কিছু ঠেকানো। ভেতরে মাথা ঢুকিয়ে সে যা দেখে তা সে কোনোদিন ভুলতে পারেনি। রোল্যান্ড হাঁটু গেড়ে বসে আছে, চেয়ারের গা ঘেঁষে, দেওয়ালের দিকে ঝুঁকে পড়া, মাথা নিচু, বুকে সাদা শার্ট যা একপাশে সম্পূর্ণ রক্তে ভেজা, মাথায় চুলের গোড়ায় রক্ত জমে গেছে, চোখ খোলা, মুখে এক অদ্ভুত ফাঁকা চাহনি। তার এক হাতে বিছানার চাদর ধরে আছে। চার্লস থমকে যান। ভয় আর দ্বিধার মাঝখানে দাঁড়িয়ে এসে বলে ওঠে, ও গড, এখানে তো খুন হয়ে গেছে।
রোল্যান্ড তখন ধীরে ধীরে মুখ তোলে, নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। সে হালকা কাপা গলায় বলে, আমি আমি পড়ে গিয়েছিলাম। তারপর আবার নিঃস্বার হয়ে যায়। পুলিশ ও ডাক্তার ডাকা হয় দ্রুত। প্রথমে আসেন ডক্টর হ্যারল্ড ফিনলে। তিনি দেখেই বলেন, এই ছেলেটি পড়েনি, কেউ তাকে ফেলে দিয়েছে। পরীক্ষায় দেখা যায় মাথায় একাধিক ব্লান্ট ফোর্স ট্রমা, বুকের ডান পাশে 3টে ছুরির আঘাত, গলায় আঙুলের দাগ, শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছে যেন। পুরো শরীর রক্ত জমাট, ঘণ্টাখানেক আগেই যেন চরম হামলা করা হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, রুমটি ভিতর থেকে লক ছিল, জানালা বন্ধ, বাথরুম বন্ধ, বাইরের প্রবেশের কোনো চিহ্ন নেই। কিন্তু ঘরে ছুরি পাওয়া যায়নি। আর যেভাবে তার বুকের ডান পাশে 3বার ছুরিকাঘাত করা হয়েছে তা দেখে স্পষ্ট ঘাতক জানত কোথায় আঘাত করতে হয়। রোল্যান্ডকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে কাজ করা বন্ধ করছে। সে কথা বলছে না, চোখ বন্ধ। শুধু একবার চোখ খুলে ফিসফিস করে বলে, ডন, বলেছিলাম আর না, আর কিছু না। সেদিন সন্ধেবেলা রোল্যান্ড মারা যায়। হাসপাতাল সূত্রে জানা যায় তার শরীরে একটা পুরনো অস্ত্রচিহ্ন ছিল, বুকের ডান পাশে একটা কালচে কাটা দাগ, সম্ভবত ছোটবেলার দুর্ঘটনা। ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। পুলিশ চেষ্টা করে পরিচয় বের করতে, কিন্তু রোল্যান্ড টি ওভেন নামে কোনো রেকর্ড মেলে না। ঠিকানাটা ছিল ভুয়া। কে এই যুবক? কেন সে নিজের পরিচয় লুকালো? আর সবচেয়ে বড় প্রশ্ন, ডন কে? রুম 1046 সিল করে দেওয়া হয়। তদন্ত শুরু হয়, কিন্তু প্রশ্ন বাড়ে, উত্তর মেলে না। হাসপাতালের সাদা আলোয় রোল্যান্ডের মুখটা মৃত মনে হয়নি। চোখের নিচে কালি, ঠোঁট ফেটে যাওয়া, কপালের পাশে চুলে লেগে থাকা রক্ত, আর চোখ দুটি খোলা, একটা ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে। যখন ডক্টর ফিনলে মৃত্যুর সময় ঘোষণা করলেন, তখন ঘড়ির কাঁটা দাঁড়িয়েছিল 5:50 তার চুপ করে থাকা শরীরটাও যেন বলে দিচ্ছিল, এই মৃত্যু এসেছে অনেক আগেই, শুধু ঘড়ি এখন তা স্বীকার করছে। ডেথ সার্টিফিকেটে নাম লেখা হলো আনআইডেন্টিফাইড মেল, অ্যাপ্রক্স 25 ইয়ার্স, পসিবল অ্যালিয়াস রোল্যান্ড টি ওভেন। আমরা তখনও জানতাম না ওর আসল নাম কি, ওর কেউ ছিল কি না, আর সবচেয়ে বড় কথা, ওর শত্রু কে ছিল। ডিটেকটিভ ফ্র্যাঙ্ক মিলার, ছদ্মনাম, সেই সময় একা তদন্তে নামে। আমি তার নোটবুকের স্ক্যান কপি এখনও রেখেছি। প্রথম পাতায় লিখেছেন, এই কেসের ভিতর ঢুকলেই শরীর ঠান্ডা হয়ে যায়, যেন কেউ আপনার মুখের কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু আপনি তাকিয়ে দেখলেই কিছু নাই। রুম 1046 তখনও সিল করা। তদন্ত শুরু হয়। ঘরের ভিতরে বিছানায় রক্ত, কিন্তু বিছানার যত্ন সহকারে গোছানো, বালিশে মাথার ছাপ, গ্লাস, সাবান, তোয়ালে সবকিছু ঠিকঠাক, কিন্তু তাতে লেগে আছে শুকনো রক্তের দাগ। দরজা ভিতর থেকে লক ছিল, জানালা বন্ধ, কোথাও ভাঙচুর বা জোর করে ঢোকার চিহ্ন নেই। কিন্তু ঘরে ছুরি পাওয়া যায়নি, আর যেভাবে তার বুকের ডান পাশে 3বার ছুরিকাঘাত করা হয়েছে তা দেখে স্পষ্ট ঘাতক জানত কোথায় আঘাত করতে হয়। দাফনের 2 দিন আগে শহরের রোজহিল কবরস্থানে একটা ফোন আসে। অপারেটর জানায়, মেয়েলি কণ্ঠ, সুরে ছিল অদ্ভুত নির্লিপ্তি, যেন কথাগুলো আগে থেকে মুখস্থ। তোমরা যার দেহ কবর দিচ্ছ তার নাম রোল্যান্ড নয়। সে ভালো ছেলে ছিল, একটা গণ্ডগোলে পড়ে গিয়েছিল। ডনের দোষ। কবরটা দিও গোলাপ গাছের ছায়ায়। অপারেটর চুপ করে থাকে, বলতে চায়, কে আপনি? কিন্তু তখনই লাইন কেটে যায়। পুলিশ ট্রেস করতে চায় কলটি, কিন্তু সেটা ছিল স্থানীয় এক পাবলিক বুথ থেকে। ট্রেস করা অসম্ভব। যেদিন লাশ কবরস্থানে পাঠানো হয় তার আগেই শহরের একটা নামী ফুলের দোকানে 13টি সাদা গোলাপের অর্ডার আসে। কোনো অনলাইন অর্ডার নয়,
একজন লোক দোকানে গিয়ে দাঁড়িয়ে সোজাসুজি বলে, রোজ হিল সিমেটারি, প্লট 17, ফর দ্য ম্যান হু ডাইড অন জানুয়ারি 4। দোকানি জানতে চায়, কার পক্ষ থেকে পাঠাবো? লোকটা সামান্য হাসে, জাস্ট রাইট, লাভ ফর এভার, লুইস। পুলিশ ওই দোকানে যায়, কিন্তু দোকানি বলে লোকটির মুখে হ্যাট ছিল, চেহারা মনে নেই, আর পেমেন্ট করা হয়েছিল ক্যাশে। ডিটেকটিভ মিলার লোকাল রেকর্ড খোঁজেন, গত 6 মাসে লুইস নামে কোনো যুবতী রোল্যান্ড বা টি ওভেনের সাথে সম্পর্কিত ছিলেন কিনা। কোনো মিল পাওয়া যায় না। আর তখনই ওঠে সেই অদ্ভুত প্রশ্ন, ডন কে? রোল্যান্ড মৃত্যুর আগে যাদের সাথেই কথা বলেছে তারা সবাই শুনেছে এই নাম। ডন আসবে, ডনকে বলো, আমি ডনকে চাইনি। ডন কে? একজন মানুষ নাকি অন্য কিছু? ডিটেকটিভ মিলারের নোটে লেখা ছিল, এই কেসে কোনো ক্লু নেই, শুধু ছায়া, একটা রুম, একখানা শরীর, আর একটা নাম, ডন। এই নামটাই এখন সবচেয়ে অন্ধকার। এখন কেসটিকে অনেকেই ভুলে গেছে, কিন্তু রোজ হিল সিমেট্রির সেই গোলাপ গাছের নিচে একটা নামহীন কবর এখনো শুয়ে আছে। সাদা রঙের পাথরে শুধু লেখা, জানুয়ারি 4, 1935, আননোন ম্যান। ডিটেকটিভ ফ্র্যাঙ্ক মিলার এই কেসে যখন ঢুকেছিলেন তখন সেটা ছিল একটা অপরিচিত লাশের সাধারণ রিপোর্ট। কিন্তু 3 সপ্তাহ পর তিনি একরকম নিজের ঘুম হারিয়ে ফেলেন। তার টেবিলের উপরে তখন 3টে জিনিস থাকত, রোল্যান্ডের ছবি, ফোন কলের ট্রান্সক্রিপ্ট, আর একটা পুরনো নোটবুক। নোটবুকের ভেতরে এক পাতায় কালি দিয়ে লেখা ছিল, ডন ইজ নট আ নেম, ইটস এ ডাইরেকশন, ডোন্ট লুক অ্যাট দ্য ম্যান, লুক অ্যাট দ্য সাইলেন্স। 1935 সালের জানুয়ারির শেষ দিকে মিসোরি পুলিশ ডিপার্টমেন্টের কাছে একটা রিপোর্ট আসে। আরেক শহরে, সেন্ট লুইসে, একটি ভাড়া করা ছোট অ্যাপার্টমেন্টে এক যুবক আহত অবস্থায় উদ্ধার হয়। তার বুকের পাশে কাটা দাগ, গলায় লালচে রঙের দাগ, মাথা ব্যান্ডেজ করা। পুলিশ সেই ছেলেটিকে উদ্ধার করে নিয়ে গেলে সে শুধু একটা কথা বলে, ডন ডিডন্ট ওয়ান্ট হিম টু টক, সো আই ওয়াজ নেক্সট। তারপর অজ্ঞান হয়ে যায়। ডিটেকটিভ মিলার খবরটা শুনেই ছুটে যান সেন্ট লুইসে। হাসপাতালে ছেলেটিকে দেখে তার গা শিউড়ে ওঠে। ছেলেটি রোল্যান্ড নয়, কিন্তু তার শরীরে ছিল একই ধরনের আঘাত, একই গলার দাগ, এমনকি একই ধরনের ছোট্ট গোল চিহ্ন বা পাঁজরের পাশে, যেটা রোল্যান্ডের শরীরেও ছিল। ডিটেকটিভ ছেলেটির পরিচয় জানতে চান। ছেলেটি কিচ্ছু বলেনি, কিন্তু সেই রাতে ছেলেটির বিছানার পাশে পাওয়া যায় একটা ছোট চিরকুট, যেখানে লেখা ছিল, টেল লুইস আই এম সরি, আই ডিডন্ট নো হিজ নেম, আই ওনলি নিউ দ্য মিরার। ডিটেকটিভ মিলার তখন প্রেসিডেন্ট হোটেলের রুম 1046-এ আবার ফিরে আসেন। ঘরে আবার খোঁজ শুরু হয়। এইবার বাথরুমে আয়না খুলে এক কোণায় পাওয়া যায় অদ্ভুত কিছু। আয়নার পেছনে এক জায়গায় কাঁচের নিচে ছোট করে খোদাই করা DON 3টে অক্ষর, যা কারো নামও হতে পারে, আমার এমন কিছু যার মানে এখনো অজানা। এইবার ফোন আসে কেসিপিডি অফিসে সন্ধে 7টার সময়। একজন পুরুষ কণ্ঠ, গলা ভারী, স্পষ্ট। তিনি বলেন, তোমরা যা জানো তা যথেষ্ট নয়। ডনকে খুঁজে পাবে না, কারণ ডন কোনো মানুষ না, ডন এক জায়গা। ডিটেকটিভ মিলার চুপ করে শোনেন। তিনি বলার আগেই কল কেটে যায়। কল ট্রেস করা হয়, লোকাল লাইনে ট্রান্সফার্ড কল, উৎসস্থল খুঁজে পাওয়া যায় না। এর ঠিক 3 দিন পর ডিটেকটিভ মিলারের অফিসে আসে এক মাঝবয়সী মহিলা, হাতে কাগজে মোড়ানো এক চিঠি। চেহারা ক্লান্ত, চোখে আতঙ্ক। তিনি নাম বলতে চান না, শুধু বলেন, আমাকে লুইস বললেই হবে, আমি জানি তুমি খুঁজছিলে আমার। তিনি বসে পড়ে বলেন, রোল্যান্ড ছিল এক ধরনের মিডলম্যান, ডন নামের একটা সংগঠনের হয়ে মাঝে মাঝে কাজ করত।
লুইস বলেন, সে বেরিয়ে আসতে চেয়েছিল, চুপ করে থাকতে চেয়েছিল, কিন্তু ডন সেটা মেনে নেয়নি। তিনি সেই চিঠিখানা ডিটেকটিভকে দিয়ে বেরিয়ে যান। চিঠির ভেতরে ছিল রোল্যান্ডের এক পুরনো ছবি, পেছনে লেখা, ফরগিভ মি ইফ আই ভ্যানিশ, লাভ এ। এরপর হঠাৎ করে পুরো তদন্ত বন্ধ হয়ে যায়। ডিপার্টমেন্ট থেকে নির্দেশ আসে, এই কেস আর ফলো আপ করা যাবে না। ডিটেকটিভ মিলার তার নোটবুকে লেখেন, 3 জন জানত রোল্যান্ড কে ছিল, একজন মৃত, একজন বেপাতা, আর একজন এখন আমায় খুঁজে বেড়াচ্ছে। ডিটেকটিভ ফ্র্যাঙ্ক মিলার 1935 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তার রিপোর্ট লিখতে বসেন। 3 সপ্তাহ ধরে তার কাছে জমেছে কয়েকটি জিনিস: এক নামহীন লাশ, এক মহিলা যার পরিচয় অস্পষ্ট, একাধিক ফোন কল যার উৎস নেই, একটি ছায়া, ডন। কিন্তু এই ডন কে, নাকি কি? মিলার ওই সময় প্রেসিডেন্ট হোটেলের ঘটনার মতো কিছু পুরনো আনসলভড কেস ঘাঁটতে শুরু করেন। 1931 সালের মার্চে ক্লিভল্যান্ডে এক যুবক ঠিক একইভাবে এক হোটেল রুমে খুন হন। ঘর ছিল ভিতর থেকে লক, জানালা বন্ধ, কোনো অস্ত্র উদ্ধার হয়নি। শুধু বিছানার পাশে পাওয়া গিয়েছিল একটি কাগজ, যাতে লেখা ছিল, ডন ইজ ওয়াচিং। মিলার বুঝলেন রোল্যান্ডের কেস হয়তো আলাদা কিছু নয়, বরং একটি ধারাবাহিক ঘটনা প্রবাহ। তিনি তখন ক্লিভল্যান্ড পুলিশ থেকে ফাইল আনান। সেই ভিকটিমের বুকেও ছিল একই জায়গায় ছুরিফাত, আর চোখ খোলা ছিল। মিলারের সন্দেহ যায় আন্ডারগ্রাউন্ড ক্রাইম নেটওয়ার্কের দিকে। তখনকার দিনে কন্ট্রাক্ট কিলিং খুব কম হলেও একটা নির্দিষ্ট কায়দায় খুন করা সাংকেতিক বার্তা হতে পারত। ডিপার্টমেন্টে কিছু পুরনো ইনফরমার ছিলেন। তাদের একজন, নাম হারলন ব্রুকস, এক রাতে মিলারকে চুপি চুপি ডাকে। সে কানে কানে বলে, ডন একটা নাম না, এটা ছিল একটা কোড। যারা কাজ করত তাদের বলা হতো, ডনের জন্য জায়গা পরিষ্কার করো। মিলার জিজ্ঞেস করে, ডন কে চালাতো? ব্রুকস বলে, সেটা কেউ জানত না, কেবল শোনা যেত, ডন কাউকে একবার দেখে নিলে সে আর শান্তিতে ঘুমোতে পারে না। মিলার পরদিন ফিরে যান লুইজের দেওয়া পুরনো চিঠির কাছে। তার খোলা খামে একটা হলুদ স্ট্যাম্প ছিল, বহু পুরনো, প্রায় ফেড হয়ে যাওয়া। সেখানে একটা কোড ছিল, DL914KS। এটি কিছুদিন খোঁজার পর বের হয়, এটা ছিল এক পুরনো আবাসিক এলাকায় থাকা ডরমিটরির ঠিকানা, যেখানে DL মানে ছিল ডন লেন। সেই এলাকায় একটা গোপন ঘর ভাড়া দেওয়া হতো। মিলার যান সেই পুরনো স্থানে। জায়গাটি প্রায় পরিত্যক্ত। ঘরের দরজা খোলা, ভেতরে একটা ছেঁড়া ম্যাট্রেস, একটা আয়না, আর দেয়ালে লেখা কিছু শব্দ, কালো কালি দিয়ে হাত দিয়ে লেখা, নো ওয়ান টক্স, ডন লিসেন্স। এর ঠিক 2 দিন পর মিলার তার নিজের বাড়ির ফোনে একটা কল পান। রাত 2:45। একটা পুরুষ কণ্ঠ ঠান্ডা স্বরে বলে, তুমি অনেক জেনে গেছো ফ্র্যাঙ্ক। ডন চায় না তুমি ওভাবে থামো, সে চায় তুমি চুপচাপ চলে যাও। কণ্ঠ থেমে যায়, শব্দ আসে ডায়াল টোন। মিলার স্তব্ধ হয়ে যান। তিনি জানেন তার ফোন নাম্বার কেউ জানে না, অফিস বাদে। সেই সপ্তাহেই ডিপার্টমেন্ট থেকে চূড়ান্ত নোটিশ আসে, রুম 1046 কেস বন্ধ, তথ্য অসম্পূর্ণ, ডেথ সাসপিশিয়াস বাট ইনসাফিসিয়েন্ট এভিডেন্স। ফাইল সিল করে রাখা হয়। ডিটেকটিভ মিলার কিছু বলেন না, তবে তার নোটবুকে একটি লাইন লেখা পাওয়া যায়, তারা চায় আমি থামি, আমি থামছি, কিন্তু এই নীরবতা একদিন কাউকে খেয়ে ফেলবে। লুইজের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তার দেওয়া ঠিকানা ফাঁকা পাওয়া যায়। পাসপোর্ট, রেকর্ড বা ছবির কোনো হদিশ নেই। শুধু রোল্যান্ডের লাশের কবরের সামনে প্রতি বছর 4 জানুয়ারি সকালে একটি সাদা গোলাপ রেখে যাওয়া হয়। কে রাখে কেউ জানে না। 1935 সালের 17 ফেব্রুয়ারি
রাত 8:55। ডিটেকটিভ ফ্র্যাঙ্ক মিলার তার ডেস্কে বসে নোট লিখছিলেন। হঠাৎ ফোন বাজে। কলটি ছিল লুইজের, যিনি বলেছিলেন ডনের বিষয়ে তিনি কিছু জানেন। কণ্ঠস্বর কাঁপা ছিল। লুইস বলেন, আমি ঠিক নেই, কেউ আমাকে ফলো করছে। আমার যদি কিছু হয় মনে রেখো, রোল্যান্ড আমার ভাই ছিল। ফোন কেটে যায়। ডিটেকটিভ তক্ষুনি গাড়ি নিয়ে রওনা দেন ক্যাম্বেল স্ট্রিটে, যেখানে লুইস অস্থায়ীভাবে থাকতেন। যখন তিনি সেখানে পৌঁছান তখন রাত প্রায় 9:35। ফ্ল্যাটের দরজা আধা খোলা। ভেতরে ঢুকেই তিনি থেমে যান। ঘর একেবারেই সাজানো। মেঝেতে পড়েছিল এক কাপ কফি, আর একটি চেয়ার উপুড় হয়ে পড়ে। তবে সবথেকে অদ্ভুত ছিল আয়না। ঘরের একপাশে রাখা সেই আয়নায় কেউ আঙুল দিয়ে লিখে রেখেছে, হি সেড শি টকড। ডিটেকটিভ তৎক্ষণাৎ পুলিশে খবর দেন, কিন্তু তদন্তে কোনো রক্ত, লড়াইয়ের চিহ্ন বা জবরদস্তির প্রমাণ পাওয়া যায় না। লুইস যেন নিজের ইচ্ছায় হাওয়া হয়ে গেছে। 1935 সালে সিসিটিভি ছিল না। প্রতিবেশীরা কিছুই শোনেননি। ডিটেকটিভ তার নোটবুকে লেখেন, শি ডিডন্ট ভ্যানিশ, শি ওয়াজ মেড টু ভ্যানিশ। তিনি রোল্যান্ডের সঙ্গে তার সম্পর্ক খতিয়ে দেখতে গিয়ে একটা তথ্য আবিষ্কার করেন যা আগে গোপন ছিল। রোল্যান্ড যে ছদ্মনাম ব্যবহার করত, TON, তার সত্যিকারের নাম সম্ভবত ইউজিন ক্লাইন। আর তার রেকর্ড পাওয়া যায় 1930 সালের একটা জুভেনাইল ডিটেনশন লিস্টে। তালিকায় আরেকটা নাম, লুইস ক্লাইন, বয়সে 3 বছরের বড়, সম্পর্ক বোন। তারা দুজনই ছোটবেলায় ঘর থেকে পালিয়ে গিয়েছিল এবং বিচ্ছিন্ন হয়েছিল। লুইস যেদিন নিখোঁজ হন তার ঠিক 4 দিন পর কেসিপিডির মেল রুমে একটি খাম আসে। পোস্টমার্ক শিকাগো, কিন্তু লেখা ছিল না প্রেরকের নাম। ভেতরে একটা কাগজ, সাদা পাতায় টাইপরাইটারে লেখা এক লাইন, হি ওয়াজ স্ক্যার্ড অফ ডন বিকজ ডন নেভার নকড, হি জাস্ট এন্টার্ড। তাতে তার নাম কোথাও ছিল না, কিন্তু নিচে একটা ছোট গোলাপের প্রতীক আঁকা ছিল লাল কালি দিয়ে। এটাই ছিল শেষ সূত্র, রোজ হিল সেমেট্রি। 1936 সালের 4 জানুয়ারি রোল্যান্ডের মৃত্যুর 1 বছর পূর্তি। ডিটেকটিভ মিলার একা রোজ হিল সেমেট্রিতে যান। সকাল 7:46। তখন রোদের আলো ধীরে ধীরে গাছের ছায়া ভেদ করে আসছে। তিনি দেখে চমকে যান, রোল্যান্ডের কবরের সামনে একটি সাদা গোলাপ রাখা, তাজা, বৃষ্টিতে সামান্য ভেজা। কেউ এসেছিল, কিন্তু কবরস্থান ছিল তালাবদ্ধ। গার্ডতা কাউকে দেখেননি। ডিটেকটিভ নিচু হয়ে সেই গোলাপটি হাতে তুলতেই দেখতে পান পাপড়ির নিচে একটা ছোট কাগজ, কেবল লেখা, হি স্টিল লিসনিং। ডিটেকটিভ ফ্র্যাঙ্ক মিলার এই কেস থেকে নিজেকে আলাদা করে ফেলেছিলেন, বলা ভালো করতে চেয়েছিলেন। কিন্তু রোল্যান্ড, লুইস আর সেই নাম ডন, এই 3টে শব্দ প্রতি রাতে তার ঘুমে ফিরে আসত। 1936 সালের মার্চে, অবসরের মাত্র 3 মাস আগে, তিনি শেষবারের মতো নিজে হাতে একটি ব্যক্তিগত তদন্ত শুরু করেন। রোজ হিল সেমেট্রি। সকাল 9টা, আকাশ মেঘলা। রোল্যান্ডের কবরের পাশে বসে তিনি পুরনো সব নোট একবার করে পড়ে দেখছিলেন। তখন হঠাৎ চোখে পড়ে পেছনের গাছগুলোর ছায়ায় কেউ দাঁড়িয়ে, এক নারী। লম্বা কোট, মাথায় টুপি, মুখ পুরোপুরি ঢাকা। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে কবরের দিকে আসে না, বরং পেছনের বাঁধানো পথ ধরে গায়েব হয়ে যায়। মিলার পেছনে দৌড়ান, কিন্তু সেখানে কেউ নেই। শুধু একটা ছোট্ট খাম পড়ে থাকে পাথরের এক কোণায়। তাতে লেখা ছিল, স্টপ or you will be the next on the bed. সেই রাতেই ডিটেকটিভের নিজের বাসায় আবার ফোন আসে।
গভীর রাত 3:12। কণ্ঠস্বর সেই একই, ঠান্ডা, ভারী, স্থির। এবার স্পষ্টবারে বলা হয়, তুমি থামোনি, আমরা অপেক্ষা করব না আর, আলো নিভে গেলে ডন আসবে। লাইন কেটে যায়। মিলার ফোন নামিয়ে রাখেন না, তিনি কেবল দরজার দিকে তাকিয়ে থাকেন। ডিটেকটিভের শেষ তদন্তের রিপোর্ট পাওয়া যায়নি, কিন্তু তার ব্যক্তিগত ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, আজ রাতে কেউ দরজার বাইরে দাঁড়িয়েছিল, নক করেনি, কেবল ছায়া পড়েছে দরজার ফাঁক দিয়ে। আমি আলো নিভিয়ে বসেছিলাম, চুপ করে। সে চলে গিয়েছিল, কিন্তু আয়নায় তার ছায়া থেকে গিয়েছিল। 1936 সালের 16 মার্চ ডিটেকটিভ মিলারের ঘর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। তার টেবিলের ওপরে রাখা ছিল একটা নোট। শেষ পর্যন্ত কেউ না কেউ সত্য জানে, কিন্তু ডনকে সে নাম ধরে ডাকে না। ওটা শুধু ছায়া। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জোর করে ঢোকার কোনো চিহ্ন নেই। বিছানায় তার কোট, ঘড়ি আর নোটবুক ছাড়া কিছু ছিল না। ডিটেকটিভ ফ্র্যাঙ্ক মিলার আর কখনো ফিরে আসেননি। রুম 1046-এর কেস ফাইল সিল করে রাখা হয় 1936 সালের জুলাই মাসে। এরপর কেসটির রেফারেন্স আর কোনো পুলিশ রিপোর্টে পাওয়া যায়নি। কিন্তু প্রেসিডেন্ট হোটেলের ইতিহাসে রুম 1046 কখনো আর অতিথিদের দেওয়া হয়নি। রুমটির নম্বর বদলে দেয়া হয়, জানালায় নতুন কাঁচ লাগানো হয়, আর আয়নাটি, যেটা রোল্যান্ডের মৃত্যুর সময় দেওয়ালে ঝুলানো ছিল, সেটি নাকি 1950 সালে হঠাৎ করেই নিজে থেকেই ভেঙে পড়ে। কারোর উপস্থিতি ছিল না ঘরে। 1992 সালে হোটেল রেনোভেশনের সময় রুমটির এক পুরনো কাঠের বোর্ডের পেছনে খুঁজে পাওয়া যায় একটি লেখা, আঙুল দিয়ে লেখা, পুরনো রক্তের দাগে, হি নেভার লেফট। সবথেকে ভয়ঙ্কর দিক হল, আজও কেউ জানে না রোল্যান্ড কে ছিল, কিংবা ডন কি আদেও মানুষ ছিল কিনা। এইভাবেই শেষ হয় রুম 1046-এর সেই অনাকাঙ্ক্ষিত অধ্যায়। কিন্তু সত্যি কি সবকিছু এখানেই থেমে গেছে, নাকি ডন এখনো কোনো ছায়া হয়ে কারোর পেছনে হেঁটে চলেছে, নীরব অথচ উপস্থিত? এ ধরনের সত্যি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সব মিস্টেরির সমাধান হয় না, আর সব ভয় অন্ধকারেই থেকে যায়। আপনাদের ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, রাত গভীর হলে দরজার বাইরে কার ছায়া পড়ছে একটু দেখে নেবেন। ধন্যবাদ। Like and subscribe.